লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের একটা অন্যতম নাম। লিটন কুমার দাসকে নিয়ে আমি যতবার ভিডিও বানিয়েছি ততবারই অনেকের চোখে আমি ট্রলের শিকার, অনেকের দৃষ্টিতে আমি ট্রলের শিকার হয়েছি। তার কারণ হচ্ছে অনেকেই বলেছেন আমি নাকি ভারতকে একটু বেশি প্রশংসা করি, হিন্দুদেরকে একটু বেশি প্রশংসা করি, যার কারণে লিটন কুমার দাসকেও নাকি একটু বেশি প্রশংসা করে ভিডিও বানিয়েছিলাম। লিটন কুমার দাস কোন ক্যাটাগরির প্লেয়ার? লিটন কুমার দাস যে একটা ইনিংসকে, ভাঙাচোরা ইনিংসকে কিভাবে জোড়া তালে দিতে হয়, কিভাবে টেনে নিয়ে যেতে হয়, দলকে খাদের কিনার থেকে তোলে কোন চূড়ায় নিয়ে যেতে হয়, সেটা যে লিটন কুমার দাস খুব ভালোভাবে কাজটা জানে, এটা আজকে আবার প্রমাণিত হলো। আজকে আবার প্রমাণিত হলো লিটন কুমার দাসের এই 126 রানের যে ইনিংসটা খেললো, আউটস্ট্যান্ডিং। এক কথায় এই ইনিংসটাকে আসলে মূল্যায়ন করা যাবে না। কোনো ভাষা আমার কাছে নেই লিটন কুমার দাসের এই ইনিংসটাকে বর্ণনা করার মতো কিংবা ইনিংসটাকে বোঝানোর মতো। বাংলাদেশ দল যখন 116 রানে 6 উইকেট হারায়, সেইখান থেকে বাংলাদেশ দলের স্কোরটা 278 রানে যাবে সেটা আমি ভাবতে পারি নাই, সেটা কল্পনা করি নাই। কিন্তু সেই জায়গাটাতেই বাংলাদেশের ইনিংসটা নিয়ে গেছে। খুব বেশি 300 রান বাংলাদেশ 350-400 রান হয়তো করতে পারে নাই, কিন্তু লিটন কুমার দাসের কৃতিত্বের কারণে 278 রানে গিয়েছে। 126 রান। তার সাথে কে ছিল পার্টনার হিসাবে? আপনি যদি দেখেন, তাইজুল ইসলাম লিটন কুমার দাসের সাথে 60 রানের একটা পার্টনারশিপে তাইজুল ইসলাম সহযোগিতা করেছে। তাইজুল ইসলাম, তারপরে আসেন তাইজুল যখন আউট হলো, তাসকিন আহমেদ, এই তাসকিন আহমেদের সাথে লিটন কুমার দাস পার্টনারশিপ করছে 38 রানের। তারপরে কে? যখন তাসকিন আউট হলো তখন শরীফুল ইসলাম 64 রানের পার্টনারশিপ শরীফুল ইসলামের সাথে, 64 কিংবা 65 রানের পার্টনারশিপ। এই যে পার্টনারশিপ গুলা চ্যালেঞ্জার ব্যাটসম্যানদের সাথে, এক পর্যায়ে মনে হচ্ছিল যে হয়তো লিটন এক সাইডে থেকে যাবে, অন্যরা আউট হয়ে যাবে, কিন্তু না, সবাই সহযোগিতা করেছে লিটন কুমার দাসকে। আর লিটন কুমার দাস এই সহযোগিতাটাকে কিভাবে যে কাজে লাগিয়েছে, এক কথায় এটা বর্ণনা করা যাবে না। যে ধরনের শট সে খেলেছে, কাভার ড্রাইভ, দৃষ্টিনন্দন, পুল শট, অবিস্মরণীয়, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। আমার কাছে ভাষা নাই ভাই বলার মতো লিটন কুমার দাসের এই ইনিংসটাকে বর্ণনা করার মতো। লিটন কুমার দাস পাকিস্তানের সাথে 2024 সালে আরেকটা সেঞ্চুরি করেছিল। আমি তখনও বলেছিলাম লিটন কুমার দাসের ইনিংসটা দিন শেষে হয়তো অনেকে ভুলে যাবে, কিন্তু যারা খেলা বোঝে, খেলা পাগল মানুষ, তারা কখনো ভুলতে পারবে না। আজকে আরেকটা ইনিংস খেললো পাকিস্তানের সাথেই, অসাধারণ। পাকিস্তানের সাথে লিটন কুমার দাসের এটা তার 3য় সেঞ্চুরি, এবং আজকের সেঞ্চুরিটা অনেক বেশি স্পেশাল, কারণ 106-এ 4 উইকেট, 116-তে 6 উইকেট, সেখান থেকে বাংলাদেশ দলকে যখন 278-এর টার্গেট, মানে 278 পর্যন্ত নিয়ে যায়, সেখানে একক ভূমিকা পালন করেছে লিটন কুমার দাস। আর ওই যে তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাদের সাপোর্ট গুলা অসাধারণ ভাই, অসাধারণ। লিটন কুমার দাস বাংলাদেশের অন্যতম একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান,
অন্যতম ক্লাসিক্যাল ব্যাটসম্যান, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, লাল বলের ক্রিকেটে লিটন কুমার দাস যখন 5 নম্বরের নামে, 5-6 নামে, তখন বলটা পুরানো হয়। লিটন কুমার দাস অসাধারণ খেলে, অসাধারণ খেলে। আজকের ইনিংসটা আমার অনেক দিন মনে থাকবে, অনেক দিন। অন্যান্য ব্যাটসম্যানরা যখন মাথা নিচু করে খেলছিল, লিটন কুমার দাস মাথা উঁচু করে খেলছে, মাথা উঁচু করে খেলছে। পাকিস্তানের বোলারদেরকে লিটন কুমার দাস দেখিয়েছে যে এভাবেও খেলা যায়। শুরুতে টোটাল সামারিটা যদি করি, বাংলাদেশ দল 0 রানে প্রথম উইকেট মাহমুদুল হাসান জয় আউট হয়ে গেছে। তারপরে তানজিদ হাসান তামিম যে অভিষেক হলো আজকে, ভালো কিছু শট খেলেছিল, 26 রান, কিছুটা মারমুখী আমরা দেখেছিলাম। তারপরে ক্যাপ্টেন শান্ত, মুশফিকুর রহিম, মমিনুল হক সবাই 20, 24, 26, 29 রান পর্যন্ত করেছে, কিন্তু ওই করাটা যথেষ্ট ছিল না। যখন একটা ব্যাটসম্যান 20+ স্কোর করে ফেলে টেস্ট ক্রিকেটে, তার দায়িত্ব হয়ে যায় এই ইনিংসটাকে বড় করা, অর্ধশতকে পরিণত করা, এই অর্ধশতক করার পরে সেঞ্চুরিতে পরিণত করা। কিন্তু বাংলাদেশের টপ অর্ডাররা সেটা করতে আজকে ব্যর্থ হয়েছে। কিন্তু একজন ক্রিকেটার যে লিটন কুমার দাস, সে দেখিয়েছে যে ভাঙা নৌকা কিভাবে পাড়ি দিতে হয়। হাতে বৈঠা নাই, বৈঠা ছাড়া নৌকা কিভাবে পাড়ি দিতে হয়। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। বলার ভাষা নাই লিটন কুমার দাসের এই ইনিংসটা বর্ণনা করার মতো। যখন কাভার ড্রাইভ করে যে 4টা মারলো, সেঞ্চুরিটা পূর্ণ করলো, তারপরের বলে আবার 6, 16টা মনে হয় 4 তার মধ্যে মেরেছেন এবং 2টা 6 মেরেছেন। আমার ভাষায় আকাশপথ এবং স্থলপথ ব্যবহার করেছেন। মারমুখী কিভাবে হইতে হয়। টেস্ট ক্রিকেট এখন যে শুধু মাথা নিচু করে খেলার না, সেটা দেখিয়েছেন। এই পিচে 278 খুব বেশি কম না। এটা পেস বোলারদের জন্য ভালো পিচ, পেসাররা এখানে ভালো বল করতে পারে এবং আমার কাছে মনে হয় যে এটা 300 থেকে 350 রান হইলে মানে একেবারে পারফেক্ট ছিল। কিন্তু বাংলাদেশের যেভাবে উইকেট গিয়েছে শুরুতেই, সেইখানে আমি বলবো যে 278 কম, একেবারে কম যে হয়ে গেছে তা না। বাংলাদেশ দলের যেই কাজটা করতে হবে এখন, প্রথম ইনিংসেই পাকিস্তানকে 250 রানের নিচে অল আউট করতে হবে, করতে হবে। কিভাবে করতে হবে, কিভাবে করবেন সেটা জানি না, কিন্তু করতে হবে। ম্যাচে যদি থাকতে হয়, বাংলাদেশ আগামীকাল ফার্স্ট আওয়ারে পাকিস্তানের টপ অর্ডারকে গুড়িয়ে দিতে হবে। এই পিচে নাহিদ রানা, শরীফুল, তাসকিনরা ভালো বল করবে, ভালো বল করবে। এটা পেস বান্ধব উইকেট। কালকে ফার্স্ট আওয়ারে পাকিস্তানকে ধসিয়ে দিতে হবে, 250 রানের নিচে পাকিস্তানকে আউট করতে হবে। তাহলে আপনার হাতে কিছু পুঁজি থাকবে, যেন সেকেন্ড ইনিংসে আপনার এই পুঁজির সাথে, ফার্স্ট ইনিংসের পুঁজির সাথে সেকেন্ড ইনিংসে কিছু যোগ করবেন। পাকিস্তান আবারও সেই হোঁচট খাবে, পাকিস্তান আবারও সেই গর্তে ঢুকে যাবে। পাকিস্তানের আজকে পরিবর্তনগুলো ভালো ছিল। সাজিদ খান আসছে, তারপরে খুররাম শাহজাদ আসছে, ভালো বল করছে খুররাম। আব্বাস ওই দিনের মতো আজকেও ভালো বল করছে, প্রথম টেস্টের মতো সেকেন্ড টেস্টও ভালো বল করছে। তবে বাংলাদেশ দল এই পিচে করে দেখাতে হবে। ওরা যদি পারে, ওদের যে পেস 125-30, আমাদের 140-এর উপরে পেস, সুতরাং আমাদেরকে পারতে হবে। প্রথম দিনেই পাকিস্তানকে ব্যাকফুটে ফেলা দিতে হবে, কালকে দিনের প্রথম আওয়ারেই। সেটা যদি করে দেখাতে পারে বাংলাদেশ, অসাধারণ হবে। তবে দিন শেষে লিটন কুমার দাসের ইনিংসটা অনেক দিন আমার মনে থাকবে।